হ্যালো, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আজকে আমাদের নেক্সট টপিকে চলে যাব। আমাদের আজকের টপিকস হলো ভিসকোসিটি। তো ভিসকোসিটি মানে হলো সান্দ্রতা বাংলাতে। আচ্ছা, এই ভিসকোসিটি বা সান্দ্রতা সম্পর্কে একটু বেসিক কিছু কথা বলে নিই, তারপর আমরা আসল ব্যাপারে আসব। ভিসকোসিটি বা সান্দ্রতার ব্যাপারটা হলো, দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটা দেখলেই আমাদের মধ্যে একটা কনসেপ্ট আসে যে ভিসকোসিটি, সান্দ্রতা বা সান্দ্র ব্যাপারটা কি। এই যে মধুতে দেওয়া হয়েছে, খুব ছোটবেলায় আমাদেরকে বোঝানো হতো, যখন 11-12-এ পড়া হতো, যে এক গ্লাস জল আর খানিকটা মধু মেঝেতে ঢেলে দিলাম। তো ঢেলে দিলে কোনটা আগে ছড়িয়ে যাবে? আগে জল ছড়িয়ে যাবে, আর মধুটা অতটা ছড়াবে না। প্রশ্ন হলো মধুটা কেন ছড়াবে না? বলছে যখন জল আর মধু দুটোই ছড়াতে চাইবে, মধুর যে ইন্টারনাল মলিকুলস গুলো, ওগুলো তার বাকি মলিকুলস গুলোকে আটকে আটকে রাখবে। এই যে আটকে আটকে রাখবে, এই ব্যাপারটাকে ওই ইন্টারনাল মলিকুলস না ভেবে আমরা যদি এখন লেয়ারে ভাবি, লেয়ারে ভাবা মানে, মনে করো এই জায়গা থেকে এই একটা সারফেস, এইখানটা জল এই যাচ্ছে। এই জল যখন যাচ্ছে, আমাদের ভাবতে হবে এই যে ওয়াটারটা যাচ্ছে সেগুলো বিভিন্ন লেয়ারে ভাগ করা আছে। এই লেয়ার গুলো সবসময় একটা লেয়ার আর আরেকটা লেয়ারের মধ্যে একটা ফোর্স কাজ করে। কিভাবে না, একটা লেয়ার, উপরের লেয়ারটা যেতে চাই, নিচের লেয়ারটা আটকায়, তার উপরের লেয়ার যেতে চাই, তার নিচের লেয়ার আটকায়। তাহলে পাশাপাশি দুটো লেয়ারের মধ্যে একটা রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ থাকে। এই পাশাপাশি দুটো লেয়ারের মধ্যে যে আপেক্ষিক বেগ থাকে, এই আপেক্ষিক বেগের জন্যই এদের মধ্যে একটা ফোর্স কাজ করে। এই ফোর্সটাকেই বলা হচ্ছে হলো ভিসকাস ফোর্স বা ভিসকোসিটি, যেটা অবশ্যই মধুর জন্য বেশি, জলের জন্য কম। তো অরিজিনাল টপিকে চলে আসি। দেখো, প্রথমে ভিসকোসিটি বিষয়টা কি। আমি তো বললাম ভিসকোসিটি বিষয়টা কি, যে কোন একটা জায়গায় কিছু লিকুইড আছে, লিকুইডটা চলছে। এবার ওই লিকুইডের যে কোনো দুটো লেয়ারের মধ্যে যদি কোনো রিলেটিভ ভেলোসিটি থাকে, তাহলে একটা লেয়ার আর একটা লেয়ারকে বেসিক্যালি একটা বাধা দেয় মুভমেন্টে। এই বাধাটাকেই বলা হচ্ছে হলো ভিসকোসিটি বা সান্দ্রতা। তো এই ভিসকোসিটি বা সান্দ্রতা বুঝতে গেলে তোমাদেরকে একটুখানি ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি। দেখো, মনে করো এটা কোনো একটা সারফেস আছে, তার উপর কিছু লিকুইড যাচ্ছে। এই লিকুইডটা যখন ফ্লো হবে, ফ্লো হওয়ার সময় কি হচ্ছে না, প্রত্যেকটা লেয়ারের যে গতিবেগ বা ভেলোসিটি সেটা কিন্তু আলাদা আলাদা হবে। ধরা যাক এক্স ডিস্টেন্স দূরে যে লেয়ারটা আছে, সেই লেয়ারটার ভেলোসিটি হলো ভি। এখান থেকে আরেকটু ওপরে, মনে করো ডিএক্স ডিস্টেন্স ওপরে চলে গেলাম, সেখানে যে লেয়ারটা আছে সেই লেয়ারটার ভেলোসিটি মনে করো ভি প্লাস ডিভি। তাহলে এই যে লেয়ার দুটো আছে, এই লেয়ার দুটোর মধ্যে ডিস্টেন্স হলো ডিএক্স, আর এই লেয়ার দুটোর মধ্যে ভেলোসিটির যে গ্যাপ সেটা হলো ডিভি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ডিএক্স ডিস্টেন্সের জন্য ভেলোসিটির ডিফারেন্স ডিভি, তাহলে ইউনিট ডিস্টেন্সের জন্য ভেলোসিটির ডিস্টেন্স হলো ডিভি ডিএক্স। এই যে ডিভি ডিএক্স, এটাকে বলা হয় হলো গতিবেগের নতিমাত্রা বা ভেলোসিটি গ্রেডিয়েন্ট। কি বলে এটাকে? গতিবেগের নতিমাত্রা বা ভেলোসিটি গ্রেডিয়েন্ট। এই ভেলোসিটি গ্রেডিয়েন্ট যেটা আছে, কখনো কখনো তোমাদের ডাইরেক্ট প্রশ্ন দিতে পারে ভেলোসিটি গ্রেডিয়েন্টের ইউনিট, ডাইমেনশন এগুলো। তো প্রথমে দেখবো ভেলোসিটি গ্রেডিয়েন্টের ইউনিট অ্যান্ড ডাইমেনশন। দেখো, তো ডিভিডিএক্স ভেলোসিটি গ্রেডিয়েন্ট, এর ইউনিট কি হবে? ওপরে ভেলোসিটি, নিচে ডিস্টেন্স। ভেলোসিটির কি? মিটার পার সেকেন্ড, ডিস্টেন্সের মিটার, তাহলে পরে কি হলো? পার সেকেন্ড বা 1/সেকেন্ড। আর একই রকম ভাবে তাহলে ডাইমেনশন আসবে 1/T। এই হলো ভেলোসিটি গ্রেডিয়েন্টের ডাইমেনশন আর ইউনিট। আচ্ছা, এবার আমরা আগে ভেলোসিটি গ্রেডিয়েন্টটা বলে নিলাম, তারপর আমরা ভিসকোসিটির অরিজিনাল কনসেপ্টে আসি। তো এই ভেলোসিটি গ্রেডিয়েন্টের উপর কিভাবে ভিসকোসিটি বা সান্দ্রতা নির্ভর করে। এই যে দুটো লেয়ার আছে, এই লেয়ারটার একটার মুভমেন্টের উপর আর একটা লেয়ার কি করছে না, বাধা দিচ্ছে।
এই যে একটা লেয়ার আর একটা লেয়ারের মুভমেন্টে বাধা দেয়, এই যে ফোর্সটা, এই ফোর্সটা কি কি বিষয়ের উপর নির্ভর করে? বলছে এই ফোর্সটা প্রথম ডিপেন্ড করে হলো যে সারফেস এরিয়া আছে তার উপর, মানে এফ প্রপোর্শনাল টু এ। নেক্সট এই ফোর্সটাই ডিপেন্ড করে হলো আমার এই ভেলোসিটি গ্রেডিয়েন্ট মানে ডিভিডিএক্স এর সাথে। তাহলে একটা হলো এফ প্রপোর্শনাল টু এ সারফেস এরিয়া, আর একটা হলো এফ প্রপোর্শনাল টু ডিভিডিএক্স মানে ভেলোসিটি গ্রেডিয়েন্ট। তাহলে এইবার যদি আমরা এটাকে প্রপোর্শনালিটি থিওরেম অ্যাড করি, প্রপোর্শনালিটি থিওরেম অনুযায়ী কি হয়ে যাবে, রাইট সাইড দুটো মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এফ প্রপোর্শনাল টু এ ডিভি ডিএক্স। আচ্ছা, তো একটু জায়গার শর্টেজের জন্য জায়গাটা একটু মুছে নিই। তো দেখো এই যে এটা পেয়েছিলাম এফ প্রপোর্শনাল টু এ ডিভিডিএক্স, তাহলে নেক্সট লাইনে আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ইনটু ডিভিডিএক্স, তো সেই কনস্ট্যান্টটাকে নিতে হয় ইটা, তাহলে ইটা এ ডিভি ডিএক্স। এই যে কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি ইটা নেওয়া হলো, এই ইটাটাকেই বলা হয় হলো সান্দ্রতাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি। তাহলে এই যে ইটা যে কনস্ট্যান্ট হলো সান্দ্রতাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি, তাকে এর পরের টার্মটাই আমরা লিখেছিলাম কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি, এটা অ্যাকচুয়ালি ইটা, এবং এর ইউনিট অ্যান্ড ডাইমেনশন। এর ইউনিট ডাইমেনশন কি হবে আগে দেখে নিই। আচ্ছা, এখান থেকে ইটা ইকুয়াল টু কি আসে, এফ বাই এ ডিভিডিএক্স। তাহলে ইউনিট কি আসবে, এফ এর হলো নিউটন বাই এ হলো মিটার স্কোয়ার ইন্টু ডিভির জন্য মিটার পার সেকেন্ড, নিচে আবার একটা মিটার, এই একটা মিটার কাটলো, তাহলে ফাইনালি হলো নিউটন মিটার টু দি পাওয়ার -2 সেকেন্ড, শুধু সেকেন্ড, এই সেকেন্ড উপরে উঠে গেছে। এবার যদি ডাইমেনশনে আসি দেখো কি হবে, এফ হলো mlt -2 ডিভাইডেড বাই এ হলো এল স্কোয়ার, ডিভি হলো LT-1 আর ডিএক্স এর হলো এল, এই এল কেটে গেল, এখান থেকে একটা এল কাটলো। আচ্ছা, তাহলে ফাইনালি এখানে পেলাম এম, এই এল একটা উপরে উঠলে এল টু দি পাওয়ার -1, এই টি টু দি পাওয়ার -1 উপরে উঠলে একটার সাথে কেটে গেল, ফাইনালি এরও একটা -1 থাকে। তাহলে যে সান্দ্রতাঙ্ক বা ইটা, তার জন্য আমরা পেলাম ডাইমেনশন এটা ML-1 T-1। পরীক্ষার সময় এই এতটা ক্যালকুলেশন করার জন্য, মানে এই ছোট্ট প্রবলেমের জন্য টাইম নেওয়া একটু মুশকিল ব্যাপার হয়ে যাবে। তো সেক্ষেত্রে কি প্র্যাকটিস করতে করতে তোমরা যেটা করবে, এই টাইপের যে ডাইমেনশন গুলো, যেমন সারফেস টেনশনের ডাইমেনশন ছিল, এখানে সান্দ্রতাঙ্কের ডাইমেনশন আছে, এগুলো একদম ডাইরেক্ট মুখস্থ করে ফেলবে। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম না, এই যে আচ্ছা তার আগে বলে নিই, এই যে সান্দ্রতা সংক্রান্ত এই যে ফোর্স বা সান্দ্রতাজনিত বল, এটা কিন্তু নিউটনের দেওয়া বল একটা, মানে নিউটনের দেওয়া ফর্মুলা। আচ্ছা, সান্দ্রতা পড়তে গেলে কয়েকটা বিষয় আগে একটু জানতে হবে। এক হলো শান্ত প্রবাহ, আর একটা হলো অশান্ত প্রবাহ। শান্ত প্রবাহ কাকে বলে, অশান্ত প্রবাহ কাকে বলে, দেখো তোমরা অনেক ভিডিও বা অনেক রিলসে দেখেছো যে কলের ট্যাপ খুললাম, খুলে দেখলাম জল পড়ছে, হঠাৎ করে মনে হচ্ছে যেন জলের মুভমেন্ট হচ্ছে না কিন্তু জলটা পড়ছে, মানে যেন বরফ হয়ে গেছে, ওই অবস্থায় হাত দিলে দেখলাম আবার জল পড়ছে। এই যে রিলস গুলো, এইগুলো কিন্তু আসলে শান্ত প্রবাহ বা স্ট্রিমলাইন ফ্লো যাকে বলে, তার প্রপার মানে এক্সাম্পল। বিষয়টা কিরকম হয় দেখো, মনে করো আমার কাছে এরকম একটা পাইপ টাইপের আছে, এই পাইপের মধ্যে যদি প্রত্যেকটা ওয়াটার পার্টিকেল বা লিকুইড পার্টিকেল ঠিক এইভাবে চলে মানে যে মনে করো এই একটা পার্টিকুলার পয়েন্ট পি, এই জায়গাতে প্রথমে একটা পার্টিকেল এলো, তার ভেলোসিটি এই এদিকে, ভালো কথা, ওর জায়গায় চলে গেল, পরের পার্টিকেল যদি আবার ওই জায়গায় আসে, তারও সেম ভেলোসিটি ওই পয়েন্টে। তার মানে এই স্ট্রিমলাইন ফ্লোর ডেফিনেশন হলো
কোনো একটা জায়গায় বা একটা পার্টিকুলার পয়েন্টে যাই পার্টিকেল আসুক না কেন, সেই পার্টিকেলের ভেলোসিটি সবসময় একই ভ্যালু এবং একই ডাইরেকশনে থাকবে। আশা করি বোঝানো গেছে যে আমার শান্ত প্রবাহ বা স্ট্রিমলাইন ফ্লো কি। আর স্ট্রিমলাইন ফ্লোর যেটা অপোজিট, তাকে বলা হচ্ছে হলো টার্বুলেন্ট ফ্লো বা অশান্ত প্রবাহ। টার্বুলেন্ট ফ্লো বলা হয় যে যদি স্ট্রিমলাইন ফ্লো একটা পার্টিকুলার ভ্যালু থেকে বেশি স্পিডে এসে যায়, তখন আর এইরকম কোনো নিয়ম কানুন মানে না। তখন কি হয়, সেই জলটা যখন ফ্লো হচ্ছে এর সাথে ও মিশে যাচ্ছে, ওর সাথে ও মিশে যাচ্ছে, এগুলো হলো টার্বুলেন্ট বা অশান্ত প্রবাহ। সাধারণত স্ট্রিমলাইন বা শান্ত প্রবাহ থেকে অশান্ত প্রবাহ হতে গেলে কি হয়, গতিবেগের মানটা একটু বেড়ে যায়। এই যে গতিবেগের মানটা অতিক্রম করলে কোনো শান্ত প্রবাহ অশান্ত হয়ে যায়, তাকেই বলা হয় হলো ক্রিটিক্যাল ভেলোসিটি বা কি বলে, ক্রান্তিক বেগ, এরকম কিছু। তো ক্রিটিক্যাল ভেলোসিটি হলো, আমরা এরপর ওই ক্রিটিক্যাল ভেলোসিটিতে আসবো। তার আগে আরো একটা কথা একটু বলে নিই। এই ফর্মুলাটা কি বললাম, এটা হলো নিউটনের দেওয়া ফর্মুলা। তো সব লিকুইডই যে এই ফর্মুলা মানবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। যেসব লিকুইড এই ফর্মুলা মেনে চলে তাদেরকে বলে নিউটনিয়ান ফ্লুইড, যারা মানে না তাদেরকে বলে নন নিউটনিয়ান ফ্লুইড। আমরা যখন বিভিন্ন কোশ্চেন সেট গুলো প্র্যাকটিস করব, সেখানে এরকম প্রচুর এক্সাম্পল দেওয়া থাকবে, হয়তো 4টে অপশন দিয়ে বলা থাকলো যে এর মধ্যে কোনটা নিউটনিয়ান বলো। তো বুঝতে পারছো কিভাবে আনসার করতে হবে। তো যখন ওগুলো আসবে তখন দেখা যাবে। আমরা পরের টপিকে চলে যাই। আচ্ছা, তো যেটা অলরেডি আমরা আগেই বলে এসেছি, স্ট্রিমলাইন ফ্লো, টার্বুলেন্ট মোশন আর ক্রিটিক্যাল ভেলোসিটি। স্ট্রিমলাইন মানে তো বললাম শান্ত প্রবাহ যেটা, টার্বুলেন্ট মানে অশান্ত প্রবাহ, আর ক্রিটিক্যাল ভেলোসিটি মানে যে ভেলোসিটিকে অতিক্রম করলে একটা স্ট্রিমলাইন ফ্লো টার্বুলেন্ট হয়ে যায়, সেটাই হলো ক্রিটিক্যাল ভেলোসিটি। আচ্ছা, এই ক্রিটিক্যাল ভেলোসিটি কিসের উপর ডিপেন্ড করে? ক্রিটিক্যাল ভেলোসিটি ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরের উপর। দেখো, বলছে ক্রিটিক্যাল ভেলোসিটি যদি ভি হয়, তাহলে বলছে ভি প্রপোর্শনাল টু ইটা। ইটা মানে যে লিকুইডটা যাচ্ছে সেই লিকুইডের সান্দ্রতাঙ্ক, রো ওই লিকুইডের ঘনত্ব, এল মানে বলা হচ্ছে যে পাইপ দিয়ে আমার লিকুইডটা ফ্লো হচ্ছে সেই পাইপের একটা কার্যকারী দৈর্ঘ্যটা এখানে এল। তাহলে এই ক্রিটিক্যাল ভেলোসিটি প্রপোর্শনাল টু ইটা বাই রো এল হলো। তো পরের লাইনে তাহলে আমরা কি বলতে পারি, এই ক্রিটিক্যাল ভেলোসিটি ভি প্রপোর্শনাল টু একটা কনস্ট্যান্ট নেব। ধরো ধরো কনস্ট্যান্টটাকে আপাতত আর ই বলে একটা কনস্ট্যান্ট দিলাম, ইন্টু ইটা বাই রো এল। আচ্ছা, এটা যেহেতু কনস্ট্যান্ট নিয়েছি তাহলে এটা ইকুয়াল টু নেব। নেক্সট লাইনে তাহলে আর ই ইকুয়াল টু কি আসে, ভি রো এল বাই ইটা। এই যে কনস্ট্যান্টটাকে আর ই, সাধারণত আমরা কেটে এই টাইপের কিছু নিই, কিন্তু এইখানটাতে আর ই নিলাম কারণ এই কনস্ট্যান্টটাকে বলা হয় রেনল্ডস নাম্বার বা রেনল্ডের সংখ্যা। কি বলে এটাকে? রেনল্ডস নাম্বার বা রেনল্ডের সংখ্যা। এই রেনল্ডের সংখ্যা তাহলে কি কি বিষয়ের উপর নির্ভর করে? যে লিকুইড ফ্লো হচ্ছে তার ভেলোসিটির উপর ডিপেন্ড করে, মানে ক্রিটিক্যাল ভেলোসিটি, তার ডেনসিটির উপর, তার কার্যকারী দৈর্ঘ্যের উপর, লিকুইডের কার্যকারী দৈর্ঘ্য নয়, লিকুইডটা যে পাইপ দিয়ে যাচ্ছে সেই পাইপ বা সেই টিউবের কার্যকারী দৈর্ঘ্য, এবং তার সান্দ্রতাঙ্কের উপর। আচ্ছা, রেনল্ডস নাম্বারের মাত্রা কি হতে পারে এখানে একটু বের করার চেষ্টা করা যাক। দেখো, প্রথমে ভি, ভি মানে আমরা জানি এল টি মাইনাস ওয়ান। রো হলো ডেনসিটি, ডেনসিটির কি ছিল, এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি। আর কার্যকারী দৈর্ঘ্য মানে এল, নিচে ইটা, ইটা একটু আগেই বের করলাম, এম এল মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান। তো এখানে খেয়াল করো, এম এম কাটলো, এল এখানে কটা আছে, একটা, এখানে একটা, দুটো, এখানে মাইনাস থ্রি মানে মাইনাস ওয়ান, এই একটা মাইনাস ওয়ান মানে এই এল এর সাথে সব এল গুলো কাটলো, টি মাইনাস ওয়ান কাটলো, তার মানে আলটিমেট কিছুই থাকলো না, কিছুই থাকলো না মানে ওয়ান। তো রেনল্ডস নাম্বার বা রেনল্ডের সংখ্যা, এটা যে ডাইমেনশনলেস হবে সেটা তো স্বাভাবিক, কারণ রেনল্ডের সংখ্যা হলো একটা পিওর নাম্বার। আমরা ক্যালকুলেশন করে দেখালাম যাতে পরীক্ষার সময় তোমরা হঠাৎ করে ঘাবড়ে না যাও। রেনল্ডের সংখ্যা কিন্তু মানে এই রেনল্ডের সংখ্যার যে মাত্রা, সেই মাত্রা কিন্তু মানে এটি মাত্রাহীন, তার মানে মাত্রা হলো এক। আচ্ছা, তাহলে যার মাত্রা নেই তার এককও হবে না।
এবার চলে আসবো এই রেনল্ডের সংখ্যার মান কেমন হয়। বলছে রেনল্ডের সংখ্যার মানটা কোনো এক্সাক্ট ভ্যালু হয় না। তো যেটা বলছিলাম যে রেনল্ডের সংখ্যা যদি 2300 থেকে বেশি হয় বা 2300 থেকে কম হয়, 2300 থেকে বেশি হলে ধরা হয় যে এটা অশান্ত প্রবাহ হবে, আর যদি 2300 থেকে কম হয় তাহলে ধরতে হবে যে এটা শান্ত প্রবাহ। আসলে এই শান্ত প্রবাহ আর অশান্ত প্রবাহের মধ্যে বিষয়টা হচ্ছে, দেখো এই 2300 কিন্তু একটা সংখ্যা, এখান থেকে সেই অর্থে কিন্তু কোনো রেডিয়াসের কথা বলা হলো না, কিন্তু এই সংখ্যা দিয়েই বোঝানো হলো যে আমার টিউবটা বা নলটা সরু না মোটা। তো এখানে মাথায় রাখতে হবে যে সাধারণত খুব সরু পাইপের ক্ষেত্রে কি হয় না, ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ হয়, আর পাইপ যদি একটু মোটা হয় সেক্ষেত্রে অশান্ত প্রবাহ হয়। ক্লিয়ার? চলো আমরা নেক্সট পেজে চলে যাব। আচ্ছা, নেক্সট পেজে দেখো এবার যেটা আছে সেটা হলো পয়সেলিস ফর্মুলা। এই পয়সেলিস ফর্মুলা যেটা আছে এটা যারা 9-10-এ পরীক্ষা দেবে তাদের জন্য এই টপিকটা খুব ইম্পর্টেন্ট নয়, তবে যারা 11-12-এ দিচ্ছ তাদের জন্য ইম্পর্টেন্ট। এই পয়সেলিস ফর্মুলাটা ব্যাপারটা কি একটু আগে প্রথমে বলে নি। মনে করো তোমার কাছে একটা এরকম পাইপ আছে, এই পুরো বড়টা হলো তোমার পাইপ, এবার এর মধ্যে কোনো একটা লিকুইডের ফ্লো হচ্ছে। এই লিকুইডের ফ্লো যখন হচ্ছে তখন এর প্রত্যেকটা অংশতে কিন্তু একই স্পিডে লিকুইডের ফ্লো হচ্ছে না। তাহলে কিরকম হচ্ছে, বলছে লিকুইডের এই পাইপটার একদম সারফেস বরাবর যে সমস্ত লেয়ার গুলো আছে, সারফেস বরাবর লেয়ার গুলো কিন্তু স্পিড একটু কম। এবার যত তুমি ভেতরে যাবে আস্তে আস্তে, ধরো আরেকটু ভেতরের একটা লেয়ারে চলে গেলে তার স্পিড আরেকটু বেশি, আরো ভেতরের লেয়ারে গেলে তাহলে তার স্পিড আরো বেশি। এইভাবে যত আমরা লিকুইডের এই পাইপের এই অ্যাক্সিসের দিকে যাব বা সেন্টারের দিকে যাব তত এর স্পিডটা বাড়বে। পয়সেলিস ফর্মুলাতে আমাদের প্রথমে যেটা বের করতে হবে যে একটা এরকম পাইপে ঠিক যেটা অ্যাক্সিস, এই অ্যাক্সিস থেকে একটা সার্টেন ডিস্টেন্স আর এইখানে গিয়ে যে স্পিডটা হয় আমার লিকুইডের বা ফ্লুইডের, সেই ফ্লুইডের স্পিডটা কত হবে। আমরা ধরলাম যে এই অ্যাক্সিস থেকে ঠিক আর ডিস্টেন্স দূরে কোনো একটা পয়েন্ট পি আছে, সেই জায়গাতে আমাদের কি বের করতে হবে না ভেলোসিটি। কার ভেলোসিটি? না এই ফ্লুইডের ভেলোসিটি, মানে ওই যে লেয়ারটা আছে লিকুইডের তার ভেলোসিটি। তার ফর্মুলা হলো এটা। এবার এখানে কোনটা কি মিন করে, ভি তো যেটা আমরা বের করতে চাইছি ভেলোসিটি অ্যাট এ ডিস্টেন্স আর, এবং ডিস্টেন্সটা কিন্তু সবসময় আবারও বলছি অ্যাক্সিস থেকে নিতে হবে। এই পি যেটা নেওয়া হয়েছে, পি হলো প্রেসার। কিসের প্রেসার? এই প্রেসারটা হলো, দেখো যখন কোনো পাইপ থাকবে, পাইপের একদিক থেকে আর একদিকে লিকুইড বা ফ্লুইডের ফ্লো হতে গেলে কিন্তু একটা প্রেসার ডিফারেন্স চাই। প্রেসার ডিফারেন্স ছাড়া কখনোই কোনো ফ্লুইড, ফ্লুইড মানে কি লিকুইডও হতে পারে গ্যাসও হতে পারে, ফ্লুইডকে জেনারেলি বলা হয় লিকুইড অর গ্যাস দ্যাট আর ইন ফ্লো। তাহলে কি হচ্ছে, প্রেসার ডিফারেন্স কিন্তু না হলে কোনোভাবেই আমাদের এই লিকুইডের ফ্লো হবে না। এটা হলো সেই প্রেসার ডিফারেন্স পি। 4 মানে তো একটা নিউমেরিক্যাল নাম্বার। এই যে এটাকে এন দিয়েও লেখা যায়, কোথাও কোথাও দেখবে এটাকে ইটা দিয়েও লেখা আছে। তো এন বা ইটা এটাকে বলা হচ্ছে সান্দ্রতাঙ্ক, যেটা আগের পেজেই আমরা পড়ে এসেছি। এল হলো দৈর্ঘ্য। দৈর্ঘ্য কার দৈর্ঘ্য? পাইপটা ঠিক যতটুকু অংশ নিয়ে আমরা কাজ করছি তার কার্যকর দৈর্ঘ্য হলো এল। এ হলো আমার পাইপটার টোটাল রেডিয়াস, আর আর হলো যে পয়েন্টে অ্যাক্সিস থেকে বের করতে চাইছি ভেলোসিটি তার ডিস্টেন্সটা। তাহলে এইটা হলো ভেলোসিটি অ্যাট এ ডিস্টেন্স আর এর ফর্মুলা। এইটা কিন্তু পয়সেলিস ফর্মুলা না, এটা হলো পয়সেলিস ফর্মুলার একটা মিডল পার্ট। পয়সেলিস ফর্মুলা অ্যাকচুয়ালি সেকেন্ড ওয়ান। এটা কি? সেটা পয়সেলিস ফর্মুলা বলছে যে ভলিউম পার ইউনিট টাইম। বললাম পয়সেলিস ফর্মুলা কি বলছে, ভলিউম পার ইউনিট টাইম। মানে এই যে পাইপটা দেখতে পাচ্ছ এর মধ্যে দিয়ে যখন একটা লিকুইড ফ্লো হচ্ছে, লিকুইড ফ্লো হওয়ার সময় কি হয়, এইখানে যদি একটা ক্রস সেকশন ভাবো তাহলে এপাশ দিয়ে কি হচ্ছে, টাইমের সাথে সাথে ওয়াটারটা বেরোতে থাকছে বা লিকুইডটা বেরোতে থাকছে। পার ইউনিট টাইম বা পার সেকেন্ডে কতটা ভলিউমের লিকুইড এখান থেকে বেরোবে তার ফর্মুলা হলো এই ভি। এটা কি হবে, পাই, পাই একটা নাম্বার,
P1 মাইনাস P2, এই P1 মাইনাস P2 হলো এই দুটো এন্ডের প্রেসারের ডিফারেন্স, এটাকে পরের লাইনে শুধু P দিয়ে লেখা হয়েছে। a টু দি পাওয়ার 4, a মানে রেডিয়াস, 8 ইটা l, 8 তো 8 ইটা মানে সান্দ্রতাঙ্ক, অ্যান্ড এলটা কি, এল হলো এর কার্যকর দৈর্ঘ্য। এটাই হলো আমার পয়সলিস ফর্মুলা। পরের পেজে চলো। আচ্ছা, এইবার আমরা পড়বো হলো স্টোকস ফর্মুলা। কি এই স্টোকস ফর্মুলা? মনে করো একটা ইনফাইনাইটলি এক্সটেন্ড একটা মিডিয়াম আছে, তার মধ্যে দিয়ে একটা অবজেক্ট নিচের দিকে পড়ছে। এখানে বলে রাখি, ইনফাইনাইটলি এক্সটেন্ড মিডিয়াম বলে প্র্যাকটিক্যালি কিছু হয় না, কিন্তু তাহলে আমরা কেন এটা বললাম? এটা থিওরিটিক্যাল কনসেপ্টে ইনফাইনাইটলি এক্সটেন্ড ধরা হয়। ধরো এয়ার এর মধ্যে একটা অবজেক্ট ওপর থেকে নিচেই পড়ছে, তাহলে এয়ার কে কিন্তু আমরা ইনফাইনাইটলি এক্সটেন্ড অবজেক্ট ভাববো। কিংবা ধরো জলের মধ্যে একটা ভারী পাথরকে ওপর থেকে নিচের দিকে ফেলে দিলাম, এখানে জলকে আমরা কি করব, একটা ইনফাইনাইটলি এক্সটেন্ড মিডিয়াম বলে ভাববো। তো ধরো এরকম কোন একটা মিডিয়াম আছে, তার মধ্যে দিয়ে এ রেডিয়াসের একটা অবজেক্ট এই নিচের দিকে পড়ছে। যখন এই এ রেডিয়াসের অবজেক্টটা নিচের দিকে পড়বে, সাধারণ নিয়ম কি বলছে, যে ওপর থেকে যখন কোনো জিনিস পড়ে, তাহলে গ্র্যাভিটির জন্য অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি হয়, তার মানে অ্যাক্সিলারেশন হয়। অ্যাক্সিলারেশন মানে ওর ভেলোসিটি বা স্পিড বাড়ে, তাহলে অবজেক্টটা যত নিচের দিকে আসবে তত ওর স্পিড বাড়বে। তো কোনো একটা মোমেন্টে আমি ধরে নিলাম ওর ভেলোসিটি ভি, তাহলে ওই অবজেক্ট যখন নিচের দিকে নামতে থাকবে, তাহলে ওর উপর অ্যাকর্ডিং টু স্টোকস ফর্মুলা একটা ফোর্স কাজ করবে। সেই ফোর্সটা কত? 6 পাই ইটা এ ভি। 6 পাই তো 6 পাই, ইটা মানে হলো এই মিডিয়ামের সান্দ্রতাঙ্ক, এ মানে রেডিয়াস, ভি মানে যে ভেলোসিটিতে নামছে। তো এই স্টোকস ফর্মুলাতে যে ভিসকাস ফোর্সটা আমাদের বেরোলো, এই ভিসকাস ফোর্সের এই ভ্যালু দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি কোনগুলো। ধরো আমরা যাকে বলি উল্কাপাত, ওপর থেকে কোনো ওই যে এক্সট্রা টেরেস্ট্রিয়াল কোনো অবজেক্ট যখন আসার পর এয়ারের সাথে ফ্রিকশন হয়, এয়ারটা একটা ফ্লুইড, তাহলে অ্যাকচুয়ালি ওখানে এই ফোর্সটা কাজ করে। আর এই ফোর্সের এগেনস্টে যেহেতু ওই অবজেক্টটার মুভমেন্ট হয়, ওই অবজেক্টের মুভমেন্টের সময় কি হচ্ছে, ফোর্সের এগেনস্টে মুভমেন্ট হচ্ছে, মানে কিছু ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ওয়ার্ক ডান হচ্ছে, এনার্জি লস হচ্ছে, ওই জন্য ওটা পুড়ে যায়। তাহলে কি হচ্ছে, যে উল্কা বৃষ্টি যেটা হয় সেটা কিন্তু বেসিক্যালি ভিসকাস ফোর্সের জন্যই হয়। পরের টপিকে চলো। আচ্ছা, এই ভিসকাস ফোর্স বা স্টোকস ফর্মুলা থেকে আরেকটা জিনিস বোঝাবো পরের পেজে। জিনিসটা কি? টার্মিনাল ভেলোসিটি। তো এই টার্মিনাল ভেলোসিটি বুঝতে গেলে তোমাদের কি জানতে হবে? দেখো, প্রথমে একটা উদাহরণ বলি। ধরো বৃষ্টির ফোঁটা উপর থেকে পড়ছে। সাধারণত বৃষ্টির ফোঁটা আমরা যদি ধরে নিই ট্রোপোস্ফিয়ার অলমোস্ট 10 থেকে 12 কিলোমিটার, তাহলে বৃষ্টির ফোঁটা 10 থেকে 12 কিলোমিটার উপর থেকেও পড়তে পারে। কোথাও কোথাও ট্রোপোস্ফিয়ার আরো বেশি হতে পারে বা কম হতে পারে, সেটা ফ্যাক্টর না, অ্যাভারেজ ধরলাম 10-12 কিলোমিটার। তাহলে এই যে ট্রোপোস্ফিয়ারের এন্ড মানে 10 থেকে 12 কিলোমিটার উপর থেকে একটা বৃষ্টির ফোঁটা পড়ছে, যখন বৃষ্টির ফোঁটাটা এসে পড়ে, যত নিচের দিকে নামবে ওর স্পিড তত কি হবে? বাড়বে। যত নিচের দিকে নামছে স্পিড বাড়ছে, তাহলে একটা সময় কি হলো, ও যখন মাথার উপর পড়বে তাহলে তো মাথাকে ফুটো করে দিয়ে বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু প্র্যাকটিক্যালি তো তা হয় না। তাহলে প্র্যাকটিক্যালি কেন হয় না? এই প্র্যাকটিক্যালি কেন হয় না তার এক্সপ্লেনেশন কিন্তু এখান থেকে পাওয়া যাবে, টার্মিনাল ভেলোসিটি থেকে পাওয়া যাবে। কি এই টার্মিনাল ভেলোসিটি? বলছে ধরো এইটা একটা বৃষ্টির ফোঁটা, এই বৃষ্টির ফোঁটাটা নিচের দিকে যে নামছে, কেন নামছে? গ্র্যাভিটির জন্য। গ্র্যাভিটি মানে তাহলে ওর ওজন, আমি ধরলাম যে ওটা এম ভর, তাহলে ওর ওজন হবে এমজি, ও এমজির জন্য নিচের দিকে নামছে। আচ্ছা, যখন বৃষ্টির ফোঁটাটা নামছে, ও তো এয়ারের মধ্যে দিয়ে নামছে, তাহলে এয়ার কি করছে? ওকে একটা ফ্রিকশন দিচ্ছে, যেটাকে আমরা এয়ার ফ্রিকশন বা ফ্লুইড ফ্রিকশন বা ভিসকোসিটি বলছি, যেটা ঠিক আগের পেজে আমরা দেখে নিয়েছি। যখন ইনফাইনাইটলি এক্সটেন্ড মিডিয়াম থেকে নামে, তখন এর উপর 6 পাই ইটা এভি বলে একটা ফোর্স কাজ করে। তাহলে এটার উপর কি হলো, এই যে ফ্রিকশনাল ফোর্স, ওটা নিশ্চয়ই ওর মুভমেন্টকে বাধা দিচ্ছে, তাহলে ফ্রিকশনাল ফোর্সটা কিন্তু ওপরে, মানে এই ভিসকোসিটির জন্য যে ফোর্স, সেই 6 পাই ইটা এ ভি, এটা কিন্তু ওপর দিকে কাজ করছে। আচ্ছা,
তাহলে অবজেক্টটা যখন নামছে, মানে বৃষ্টির ফোঁটাটা নামছে, ওর ওজনের জন্য নিচে নামছে, কিন্তু ভিসকাস ফোর্স ওকে কি হচ্ছে, নিচে নামতে বাধা দিচ্ছে। গেল। আরো একটা জিনিস আছে এই জিনিসটা, সেটা হলো এই যে অবজেক্টটা যখন নামছে এয়ার এর মধ্যে দিয়ে, তখন এর একটা বয়েন্সি ফোর্স বা বয়েন্ট ফোর্স আছে, যাকে আমরা বাংলায় প্লবতা বলি। প্লবতা মানে কি, এই অবজেক্ট যতটা পরিমাণে এয়ার কে ও রিপ্লেস করছে, সেই এয়ারের যে মাস বা ওয়েট, সেই ওয়েটটাকে, মাস নয় ওয়েট, সেই ওয়েটটাকে আমরা কি বলি, বয়েন্ট ফোর্স বা বয়েন্সি বলি। তো দেখি বয়েন্সি কতটা হয়। আচ্ছা, এটা তো গেল তোমার স্টোকস ফর্মুলা থেকে পাওয়া ফোর্স। এইবার আমরা যদি ধরে নিই এ রেডিয়াসের অবজেক্ট নামছে, তাহলে এক্ষেত্রে ওয়েট হবে এর ভলিউম 4/3 পাই এ কিউব, আর ভলিউমকে আমরা ডেন্সিটি দিয়ে মাল্টিপ্লাই করব, ধরলাম এর ডেন্সিটি রো, কার ডেন্সিটি না, যে ওয়াটার ড্রপ নামছে তার ডেন্সিটি রো ইন্টু জি। আচ্ছা, এবার তাহলে বলো এই ওয়াটার ড্রপলেটটা কতটা ভলিউমের এয়ারকে রিপ্লেস করছে। ওর নিজের যতটা ভলিউম ততটা, মানে 4/3 এ কিউব। তাহলে ও যেটাকে রিপ্লেস করছে সেটা হলো 4/3 পাই এ কিউব। তাহলে এই এতটা এয়ারকেও ডিসপ্লেস করে ওই জায়গা দখল করে বসে আছে। ও যতটা এয়ারকে রিপ্লেস করেছে অতটুকু এয়ারের ওয়েট, সেটাই হলো বয়েন্সি। এবার এতটা ভলিউমের এয়ারের ওয়েট হলো, তাহলে এবার এটাকে মাল্টিপ্লাই হবে এয়ারের ডেন্সিটি, ধরলাম সিগমা ইন্টু জি। এই ফোর্সটা কিন্তু বয়েন্সি ফোর্স বা বয়েন্ট ফোর্স, যেটা ওয়েটের অপোজিটে কাজ করবে, মানে উপর দিকে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই দুটো ফোর্স, এবং এই দুটো ফোর্স ওপর দিকে, এই দুটো ফোর্স নিচের দিকে। আচ্ছা, এমন তো হতে পারে যে এর ভেলোসিটি বাড়তে বাড়তে একটা টাইম এরকম হয়ে গেল যে এই দুটোর যে যোগফল সেটা এটার সমান হয়ে গেল। যদি এই দুটোর যোগফল এটা সমান হয়ে যায়, তার মানে বলতে পারি এইটার উপর তখন আর কোনো নেট ফোর্স কাজ করে না। আর নেট ফোর্স যদি কাজ না করে তখন অ্যাক্সিলারেশন থাকবে না। অ্যাক্সিলারেশন থাকবে না মানে ভেলোসিটি বাড়বে না। আমি কিন্তু বলছি না যে থেমে যাবে, আমি বলছি ভেলোসিটি বাড়বে না। তার মানে কি, ভেলোসিটিটা ফিক্সড হয়ে গেলে একটা একই ভেলোসিটিতে নামবে। তার মানে কি হচ্ছে, এই দুটোর যোগফল যদি এইটার সমান হয়ে যায়, তখন যে কোনো অবজেক্ট যেটা ওপর থেকে নামছে তার স্পিড বা ভেলোসিটি কিন্তু ফিক্সড হয়ে যায়। এই কারণে কি হচ্ছে, বৃষ্টির ফোঁটা যখন ওপর থেকে পড়ে একটা টাইম পর এই বৃষ্টির ফোঁটার স্পিড কিন্তু বাড়ে না, সেটা কিন্তু ফিক্সড হয়ে যায়। তাহলে আমরা এখন কি বলতে পারি, এই দুটোর যোগ করলে এটার সমান হবে। তাহলে এই দুটোর যোগ করলে যখন সমান লিখছি, ধরো 6 পাই ইটা এ ভি। আচ্ছা, এখানে তো ভেলোসিটিটা ফিক্সড হয়ে গেছে, সেজন্য এখন আর ভিটা না নিয়ে ওটাকে ভিটি বললাম, যে ফিক্সড ভেলোসিটি হয়ে গেছে, ইকুয়াল টু, সরি, এইটা প্লাস 4/3 পাই এ কিউব সিগমা জি ইকুয়াল টু আসবে হলো 4/3 পাই এ কিউব রো জি। এই যে ভেলোসিটি যেটা ফিক্সড হয়ে গেছে, এই ভেলোসিটিকেই বলে হলো প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি। এটাকে কি বলে, প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি। এর পরের লাইন যদি আমরা একটু ক্যালকুলেট করি, করলে এই প্রান্তীয় বেগের ঠিক এই ফর্মুলাটা পাবো। আশা করি সমস্যা নেই। প্রান্তীয় বেগ থেকে কিন্তু বা টার্মিনাল ভেলোসিটিতে কিন্তু অনেক অঙ্ক আসে। পরের পেজে চলো দেখো। আচ্ছা, এইবার যেটা দেখবো, এই ভিসকোসিটি বা সান্দ্রতা, তো এই ভিসকোসিটি বা সান্দ্রতা কিসের কিসের উপর নির্ভর করে? মেইনলি ভিসকোসিটি বা সান্দ্রতা টেম্পারেচার বা প্রেসারের উপর নির্ভর করে। তো এটা মনে রাখার জন্য আমরা এরকম একটা টেবিল বানিয়ে রেখেছি তোমাদের কাছে, মানে মনে রাখার সুবিধার জন্য। দেখো, লিকুইডের সান্দ্রতা টেম্পারেচার বাড়লে লিকুইডের সান্দ্রতা কমে, গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে সান্দ্রতা বাড়ে। তাহলে কি হচ্ছে, টেম্পারেচার বাড়লে সান্দ্রতা কমে, টেম্পারেচার বাড়লে সান্দ্রতাও বাড়ে। আচ্ছা, প্রেসারের কেসে কি হচ্ছে, দুজনেরই একই কেস, প্রেসার বাড়লে সান্দ্রতা বাড়লে, প্রেসার বাড়লে সান্দ্রতা বাড়ে। তো এই জায়গাটা একটুখানি এক্সপ্লেন করে দেওয়া যেতে পারে। ধরো লিকুইডের ক্ষেত্রে বলি, একটা লিকুইড আছে, তার আমরা কি করলাম, টেম্পারেচার বাড়ালাম।
টেম্পারেচার বাড়ালে যেটা হয়, দেখো লিকুইডের মধ্যে তো আর ব্রাউনিয়ান মোশন হচ্ছে না। ব্রাউনিয়ান মোশন কি আইদার কলয়েডের মধ্যে হয় অথবা কোনো গ্যাসিয়াস পার্টিকেলের মধ্যে হয়। তাহলে আমরা এখানে যখন একটা মধু বা এই টাইপের কোনো লিকুইড নিয়েছি, তাহলে সেখানে ব্রাউনিয়ান মোশন হচ্ছে না। তাহলে সেখানে কি হচ্ছে, সেখানে এর ইন্টারমলিকুলার যে গ্যাপ গুলো সেগুলো বেড়ে যাচ্ছে। তো সেগুলো যদি বেড়ে যায়, তাহলে আমরা বলতে পারি যে একটু আঠালো ভাবটা কমে গেল, বা এদের যে আকর্ষণটা কমে গেল। কমে যাওয়া মানে তাহলে টেম্পারেচার বাড়লে লিকুইডের ভিসকোসিটি কমে গেল, এটা বোঝা গেল। গ্যাসের ক্ষেত্রে কিন্তু উল্টো কেস হচ্ছে, টেম্পারেচার বাড়লে ভিসকোসিটিও বাড়ছে, কারণ গ্যাসের তো ব্রাউনিয়ান মোশন হয়। যখন আমরা টেম্পারেচার বাড়াচ্ছি গ্যাসের ক্ষেত্রে, গ্যাসের পার্টিকেল গুলোর স্পিড কিন্তু খুব হাইলি বেড়ে যাচ্ছে। কি বললাম, গ্যাসের পার্টিকেল গুলোর স্পিড বেড়ে যাচ্ছে। যখন গ্যাসের পার্টিকেল গুলোর স্পিড বেড়ে যাচ্ছে, নিজেদের মধ্যে ফ্রিকশন বেড়ে যাচ্ছে, ইন্টারনাল ফ্রিকশন। আর ইন্টারনাল ফ্রিকশন মানেই ভিসকোসিটি। প্রেশারের ক্ষেত্রেও একই রকম ভাবে, দুটো ক্ষেত্রে যত প্রেশার বাড়াতে থাকবো ওদের মলিকুলার যে ডিস্টেন্স সেটা কি হয়ে যাবে, আরো কাছে চলে আসবে। কাছে চলে আসা মানে ওদের মধ্যে যে টানটা সেটা বেড়ে যাবে। তার মানে কি, প্রেশার বাড়লে ভিসকোসিটিও বাড়বে। পরের টপিকে চলো। ওকে, এইবার চলে আসি বার্নৌলিস থিওরাম। আচ্ছা, বার্নৌলিস থিওরামের ব্যাপারটা কি না, ধরো একটা জায়গায় একটা পাইপের মধ্যে কিছু লিকুইডের ফ্লো হচ্ছে। এই লিকুইড ফ্লো যখন হয়, এখানে ঠিক কোন কোন এনার্জি থাকে। এখানে লিকুইডের ফ্লো হচ্ছে মানে লিকুইডের একটা গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি আছে, একটা পোটেনশিয়াল এনার্জি আছে, প্লাস একটা প্রেসার এনার্জি আছে। আমরা যদি লিকুইডের কাইনেটিক এনার্জি দেখি, কাইনেটিক এনার্জি ফর্মুলা কি হয়, হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, এটা হলো লিকুইডের কাইনেটিক এনার্জি। লিকুইডের পোটেনশিয়াল এনার্জি কি হয়, এম জি এইচ, প্লাস লিকুইডের প্রেসার এনার্জিটা বলা হয় এটাই প্রেসার পি। বার্নৌলিস থিওরাম বলছে কোনো একটা পাইপ দিয়ে বা কোনো একটা জায়গা দিয়ে যখন কোনো লিকুইডের ফ্লো হবে বা ফ্লুইডের ফ্লো হবে, সেক্ষেত্রে তার গতিশক্তি, তার স্থিতিশক্তি এবং তার চাপ শক্তি, এই তিনটের যোগফল ধ্রুবক হবে, মানে এটা কনস্ট্যান্ট হবে। আচ্ছা, এটা যখন কনস্ট্যান্ট, এবার দেখো আমরা লিখে রেখেছি কিন্তু এরকম একটা টার্ম, তাহলে এই জায়গা থেকেই আসলে এটা আসে। এই জায়গা থেকে যখন এটা আসে, কিভাবে আসে খেয়াল করো। আমরা প্রথমে যেটা ধরে নেব সেটা হলো, প্রথমে এক কাজ করি, জি দিয়ে সবাইকে ভাগ করে দিই, দেখো। অথবা ইউনিট ভলিউমকে ধরে নিলাম, ইউনিট ভলিউম। আমি ধরলাম আমার যে লিকুইডটা ফ্লো হচ্ছে সেটা হলো ইউনিট ভলিউম। আচ্ছা, ইউনিট ভলিউমের মাস কত? ইউনিট ভলিউমের মাস হলো রো। কেন? কারণ ডেনসিটির ডেফিনেশন কি? ডেনসিটির ডেফিনেশন হলো ইট ইজ দ্য মাস অফ ইউনিট ভলিউম। তাহলে আমি যেহেতু ইউনিট ভলিউম বলেছি, ইউনিট ভলিউম বলা মানে মাস গুলো সব ডেনসিটিতে কনভার্ট হয়ে যাবে। তাহলে এই মাস গুলো সব ডেনসিটি হয়ে গেল। তাহলে হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ প্লাস এটা যেমন আছে থাকলো পি ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, এরপর যেটা করব আমরা সেটা হলো রো জি দিয়ে সবাইকে ভাগ করে দেবো। রো জি দিয়ে যদি ভাগ করি তাহলে এটা কি হয়ে যাবে, এটা রো রো কেটে যাবে, তাহলে ভি স্কোয়ার বাই টু জি হবে। এটা রো জি দিয়ে কাটলে শুধু এইচ হবে, এটা হবে পি বাই রো জি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে দেখো আমরা ঠিক এই ফর্মটা পেলাম। এখানে ভি মানে যে স্পিড বা ভেলোসিটিতে যাচ্ছে, জি মানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এইচ মানে হাইট, পি মানে হলো প্রেসার ওই দুটো এন্ডের, আর রো মানে ডেন্সিটি, জি মানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এভাবে বললে এটাও বার্নৌলিস থিওরাম, এভাবে বললেও এটাও কিন্তু বার্নৌলিস থিওরাম। তাহলে এইভাবে আমরা লিখি কেন? এইভাবে লেখার অর্থ দেখো, এই ফর্মে একটা এইচ পাওয়া গেল, এই এইচ কে বলা হয় হলো হাইট। তার মানে কি হচ্ছে দেখো, আমরা পোটেনশিয়াল এনার্জিকে পুরো হাইটে কনভার্ট করে দিলাম। তখন এই অবস্থায় এই যে এনার্জিটা, এটা তো কাইনেটিক এনার্জি ছিল, তখন এটাকে বলা হয় হলো কাইনেটিক হেড। কি বলে এটাকে? কাইনেটিক হেড। আর এটাকে বলা হয় প্রেসার হেড বা ওকে।
তাহলে এইখান থেকে তোমাদের আলাদা করে কোশ্চেন বাই চান্স দিতেও পারে, যে একটা জায়গায় বললো কাইনেটিক হেড বের করো বা প্রেসার হেড বের করো, তখন এই ফর্মুলা গুলোকে আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, অ্যাপ্লিকেশনটা পরে আসছি। আচ্ছা, এই অ্যাপ্লিকেশনটা বলেই নি। এই অ্যাপ্লিকেশনটা বলছে, আমরা পুরো ডিটেলসে যাব না, শুধু লাস্ট রেজাল্টটা দেখবো। ধরো এরকম একটা পাত্র আছে, পাত্রের মধ্যে কোনো একটা লিকুইড আছে, এর ঠিক এইচ ডেপথ নিচেই একটা ছোট ছিদ্র করা হলো। এই ছিদ্র থেকে তাহলে কি লিকুইডটা এরকম বাইরে বেরিয়ে আসবে। বলছে এখান থেকে কতটা স্পিডে বাইরে বেরিয়ে আসবে। যদি এইচ গভীরতায় বা এইচ ডেপথ নিচে আসি, তখন তার যে স্পিড হবে সেটা হলো √2gh। এখান থেকে নিউমেরিক্যালস আসতে পারে, আমরা ক্যালকুলেশনের মধ্যে যাচ্ছি না। বার্নৌলিস থিওরেমের আরো কিছু অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশন কোনগুলো না তোমাদের নিশ্চয় মনে করতে পারছো, ভেঞ্চুরি মিটার। আচ্ছা, এছাড়াও বার্নৌলিস থিওরেমের আরো কয়েকটা স্পেশাল অ্যাপ্লিকেশন আছে। স্পেশাল অ্যাপ্লিকেশন মানে তোমাদের সারফেস টেনশনের ক্লাসে যেমন বলেছিলাম যে কোনো একটা প্র্যাকটিক্যাল ঘটনা দিয়ে বলতেই পারে যে এখানে বলো কিসের কোন ঘটনা অ্যাপ্লাই করা হয়েছে বা কোন ফিজিক্সের থিওরি আছে। এক্ষেত্রে কোন কোন থিওরি গুলো হচ্ছে দেখো, সাধারণত ধরো খুব হাই স্পিডের ট্রেন লাইন, মানে রেল লাইন দিয়ে মনে করো একটা হাই স্পিডের ট্রেন যাচ্ছে, তার পাশে দাঁড়ানো উচিত না। কেন? তার কারণ যখন হাই স্পিডের ট্রেনটা যায়, তখন ওর চাকার স্পিডের জন্য ওখানে একটা লো প্রেসার ক্রিয়েট হয়। আর আশেপাশে থাকা জায়গাগুলো, যেটাকে আমরা হাই প্রেসার জোন বলি, তাহলে হাই প্রেসার জোন থেকে লো প্রেসার জোনে কি হচ্ছে, একটা ব্যালেন্স হওয়ার চেষ্টা করে। এটা কিন্তু অ্যাকচুয়ালি বার্নৌলিস থিওরেম। আর একটা বলি, ঝড়ের সময় ছাদ উড়ে চলে যায়। এটার কারণ কি? এটার কারণ হলো ভেতরে থাকে হাই প্রেসার, বাইরে লো প্রেসার, সবসময় দুটো ব্যালেন্স হওয়ার চেষ্টা করে। তাহলে এটা হলো গিয়ে বার্নৌলিস থিওরেম। ওকে, তাহলে এই পর্যন্ত মূলত আমাদের সিলেবাস। এবার এর উপর বেস করে একটা বা দুটো অ্যাপ্লিকেশন আছে, ওই দুটো দিয়ে আমরা ক্লাসটা শেষ করব। দেখো অ্যাপ্লিকেশন কি আছে। If a raindrop of radius 0.35 millimeter is moving downward with a speed 1 meter per second, calculate the viscous force. তো এখানে ইটার ভ্যালু দেওয়া আছে, তাহলে আমাদের এখানে কি ক্যালকুলেট করতে হবে? ভিসকাস ফোর্স ক্যালকুলেট করতে হবে। ভিসকাস ফোর্স ক্যালকুলেট করার তোমাদের কাছে একটাই ফর্মুলা ছিল, সেটা কোনটা না F ইকুয়াল টু 6 পাই ইটা এ ভি। কার ফর্মুলা ছিল এটা? স্টোকসের ফর্মুলা। তো এখানে কি কি গিভেন আছে? রেডিয়াস 0.35 মিলিমিটার, তার মানে এটা এ এর ভ্যালুটা দেওয়া আছে। উইথ এ স্পিড 1 মিটার পার সেকেন্ড, মানে ভি দেওয়া আছে আর ইটা দেওয়া আছে। তার মানে দেখো কি কি পেলাম, এই ভি পেলাম, এই রেডিয়াস এ পেলাম, এই ইটা পেলাম। তাহলে সিম্পলি বসিয়ে দিলে যত নিউটন হবে সেটা হলো আনসার। ওকে, এখানে খেয়াল করো, এখানে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ইটার ভ্যালুটা এসআই সিস্টেমে আছে, এটাও এসআই তে আছে। তাহলে মিলিমিটার যেটা 0.35 মিলিমিটার আছে, এটাকে অবশ্যই আমরা মিটারে কনভার্ট করে দেবো। মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করে দিতে গেলে মিলিমিটার থেকে সেন্টিমিটারে আসলে 10 দিয়ে ভাগ, ওখান থেকে আরো 100, মানে টোটাল 1000 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 0.35/1000 মিটার। তো সবকটা এসআই তে ভ্যালু আছে, সবকটা ভ্যালু জাস্ট বসিয়ে দিলে ক্যালকুলেশন হয়ে যাবে। আমরা পরের প্রবলেমে চলে যাব। Two water droplet of same size has terminal velocity 0.05 meter per second. Calculate the terminal velocity if they combine. ওকে, ভালো করে খেয়াল করো, দুটো ওয়াটার ড্রপলেট আছে যাদের সেম সাইজ, এখানে সেম সাইজ বলতে বোঝানো হচ্ছে সেম রেডিয়াস। এদের টার্মিনাল ভেলোসিটি 0.05 মিটার পার সেকেন্ড, মানে প্রত্যেকেরই আলাদা আলাদা টার্মিনাল ভেলোসিটি 0.05 সেকেন্ড মিটার পার সেকেন্ড। বলছে ক্যালকুলেট দ্য টার্মিনাল ভেলোসিটি ইফ দে কম্বাইন। যদি এরা একসাথে কম্বাইন করে যায় তাহলে এদের টার্মিনাল ভেলোসিটি কত হবে। তাহলে এটা জানার জন্য আমাদের প্রথমে দেখো টার্মিনাল ভেলোসিটির ফর্মুলা বের করতে হবে। এবার আমরা যদি দেখো দুটো পেজ ব্যাক করি, আমাদের টার্মিনাল ভেলোসিটি তোমাদের দেখিয়েছিলাম, এই ছিল আমার টার্মিনাল ভেলোসিটির ফর্মুলা 2/9 a স্কয়ার রো মাইনাস সিগমা ইন্টু জি বাই ইটা। তাহলে টার্মিনাল ভেলোসিটি ফর্মুলাটা একবার লিখে নিই। ভিটি ইকুয়াল টু 2/9 আর স্কয়ার রো মাইনাস সিগমা জি বাই ইটা।
এটাই ছিল আমার টার্মিনাল ভেলোসিটির ফর্মুলা। তো আমার এই টার্মিনাল ভেলোসিটির গল্পটাতে খেয়াল করো, কে কে এখানে স্টেক হোল্ডার এই প্রবলেমটাতে। এক হলো সাইজ মানে রেডিয়াসটা, দুই হলো ভেলোসিটিটা, ওকে, আর আর কেউ নয়। তাহলে মূলত এখানে রেডিয়াসটাই চেঞ্জ হবে, যখন দুটো আলাদা আলাদা ওয়াটার ড্রপলেট কম্বাইন হচ্ছে মূলত এদের রেডিয়াসই চেঞ্জ হবে, কারণ সান্দ্রতাঙ্কেরও কোনো চেঞ্জ হচ্ছে না, জি এরও হচ্ছে না, রো মাইনাস সিগমারও হচ্ছে না। তাহলে আমরা এখান থেকে একবারে বলতে পারি যে ভিটি প্রপোর্শনাল টু 2/9টাও কনস্ট্যান্ট, তাহলে আর স্কোয়ার হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের বের করতে হবে কি কম্বাইন্ড হওয়ার পর টার্মিনাল ভেলোসিটি। এটা বের করতে গেলে দেখো, দুটো ওয়াটার ড্রপলেট অফ সেম সাইজ যখন বলেছে, তখন আগে এই দুটো সেম সাইজকে কম্বাইন করলে তার কি রেডিয়াস হয় দেখে নি। দুটো মিলে মনে করো একটা বড় হয়েছে, তার রেডিয়াস বড় হাতের আর ধরলাম, তাহলে 2 ইন্টু দুটোর টোটাল ভলিউম 4/3 পাই আর কিউব, সরি 4/3 পাই আর কিউব ইকুয়াল টু একটা বড় 4/3 পাই বড় আর কিউব। ওকে, 4/3 পাই কেটে দিলাম, তাহলে এখান থেকে বড় হাতের আর কিউব ইকুয়াল টু 2 আর কিউব, তাহলে ক্যাপিটাল আর ইকুয়াল টু 2 ইন্টু আর, আর এটা 2⁻1/3। এই ফর্মুলাটা দেখবে সারফেস টেনশনের ক্লাসেও আমরা করেছিলাম। ওকে, তাহলে কি হচ্ছে, আমার বড়টার রেডিয়াস আর ছোটটার রেডিয়াসের আমরা রিলেশনটা বের করে নিলাম। আমরা আগেই দেখিয়েছি যে এই প্রবলেমে টার্মিনাল ভেলোসিটি বের করতে গেলে আমার পুরো যতগুলো ডেটা আছে টার্মিনাল ভেলোসিটির কেউই কিন্তু এই প্রবলেমের স্টেক হোল্ডার নয়, এই প্রবলেমের স্টেক হোল্ডার একমাত্র রেডিয়াস। তাহলে কি হচ্ছে, তাহলে ভিটি প্রপোর্শনাল টু আর স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা এটাকে দুটো ভাগে ভাঙলাম, একটা V1 আর একটা মনে করো V2। যখন স্মল ড্রপলেট ছিল তাহলে স্মল আর স্কোয়ার, বড়টা হলে বড় আর স্কোয়ার। এবার ছোটটার দেওয়া আছে 0.05, মানে V1টা হবে 0.05 ডিভাইডেড বাই V2 ইকুয়াল টু আর স্কোয়ার, মানে ছোটটার রেডিয়াস, আর বড়টার রেডিয়াস কি হলো বড় আর, তার মানে এটার স্কোয়ার করলে 2⁻2/3 ইন্টু আর স্কোয়ার। এটা কেটে দাও, তাহলে ফাইনালি কি হলো, ফাইনালি এখান থেকে আমরা পেলাম V2 ইকুয়াল টু 0.05 ইন্টু 2⁻2/3। এই হলো আমার টার্মিনাল ভেলোসিটি। ওকে, আশা করি প্রবলেম নেই। ভিসকোসিটিতে যা আছে এই, এর বাইরে আর কোনো কিছু পড়তে হবে না, আর বাকি যা কিছু পড়বে সবটা হলো প্র্যাকটিসের উপর নির্ভর করবে, প্র্যাকটিস সেট দেখবে সেখান থেকে হয়ে যাবে। এই ক্লাস এই পর্যন্তই।